হাওড়ে তলিয়ে গেছে স্বপ্নের ফসল, শুকাতে না পারায় ধান বিক্রিতে সংকট, দিশেহারা কৃষক। নাফ নদীর আতঙ্ক হয়ে উঠছে আরাকান আর্মি, জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তায় টেকনাফের জেলেরা, এখনো বন্দী ১৭৫ জন। পয় নিষ্কাশন আর পলিথিন স্তূপে রুদ্ধ কর্ণফুলীর স্বাভাবিক গতি, বিষাক্ত বর্জ্যে জীববৈচিত্র্যে ব্যাপক ক্ষতি, তদারকির অভাব বলছেন বিশেষজ্ঞরা। এবং টাঙ্গাইলে ইট ভাটার বিষাক্ত গ্যাসে ১০,০০০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত, পরিবেশ বিধ্বংসী ভাটা স্থায়ীভাবে বন্ধের দাবি। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে হাওড় অঞ্চলে বিপর্যয়, যেখানে থাকার কথা ছিল সোনালী ধানের ঢেউ, সেখানে ভাসছে কৃষকের স্বপ্ন। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার বিস্তীর্ণ হাওড় অঞ্চলে পানিতে তলিয়ে গেছে বোরো ধানের ক্ষেত। ফসল ঘরে তোলার আগেই কৃষকের বছরের পরিশ্রম মুহূর্তে ভেসে গেছে পানির স্রোতে। নৌকা দিয়ে পানির নিচে ডুবে থাকা ধান তোলার চেষ্টায় কেউ কেউ, তবে শ্রমিক সংকটে ফসল শুকাতে পারছেন না হাওড় অঞ্চলের কৃষক। ভেজা ধান সরকারি গুদামের বিক্রি করা সম্ভব না হওয়ায় কৃষক বাধ্য হয়ে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করছেন। এতে কৃষকদের মিলছে নামমাত্র মূল্য, উঠছে না উৎপাদন খরচও। হাওড়ে ফসলের ক্ষতি ও ধান সংগ্রহ নিয়ে জানাতে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন কিশোরগঞ্জের সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, গতকাল আবহাওয়া অনুকূলে ছিল, অর্থাৎ কিছুটা রোদ উঠায় অনেকে হয়তো ধান শুকাতে পেরেছে। আজকের আবহাওয়া কেমন, আর জলাবদ্ধতায় কৃষকরা কি পরিমাণ ফসলের ক্ষতির আশঙ্কা করছেন? একই সাথে জানাবেন সরকারি নিয়ম মেনে ধান চাল সংগ্রহ কার্যক্রমে কৃষকরা ধান বিক্রি করতে পারছেন কিনা, সব মিলিয়ে। যেমনটা বলছিলেন যে কিশোরগঞ্জে কিন্তু আনুষ্ঠানিকভাবে গতকাল দুপুরে কিন্তু ধান সংগ্রহ শুরু হয়েছে, এবং সংগ্রহের পর থেকে কিন্তু এখন পর্যন্ত পরবর্তীতে খুব একটা ধান নিয়ে কাউকে যেতে দেখা যায়নি, কারণ কৃষকরা কিন্তু তাদের যে ধান সেই ধান কিন্তু শুকাতেই ব্যস্ত ছিল। এছাড়া যদি বলি যে গতকালকে রোদ্রে দেখা মিলল, কিন্তু আজকে কিন্তু রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি চলমান, ফলে তাদের ধানগুলো কিন্তু শুকাতে পারছে না। আর সরকারি নির্দেশনা অনুযায়ী, সরকার যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী অর্থাৎ ভেজা বা ধানের যে রং পরিবর্তন হয়ে যাওয়া যে ধান, সেগুলো কিন্তু সরকারের এভাবে নেওয়া হবে না। তো নেওয়া না হলে আসলে কৃষকদের যে এবারের যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু তাদের ধানগুলো কিন্তু এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে। তো সেই হিসাবে বাইরে থাকায় কিন্তু তারা অনেকেই সেই ক্যাটাগরি থেকে ক্যাটাগরির বাইরে চলে যাচ্ছেন। তো এই হিসাবে তারা কিন্তু ধান দিতে পারবেন না বলে আশঙ্কা করছেন। আর সরকার নির্ধারিত মূল্য হচ্ছে আপনার প্রতি মণ ধানের মূল্য ১৪৪০ টাকা, কিন্তু এখনও কিন্তু খোলা বাজারে কিন্তু ধান বিক্রি হচ্ছে ৬৫০ থেকে সর্বোচ্চ ৭০০ টাকা। আবার যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো অনেকাংশে কেউ নিতেও চাচ্ছে না, ফলে অনেকের ধানগুলো কিন্তু খলায়, সড়কের বিভিন্ন জায়গায় পড়ে আছে বা এভাবেই নষ্ট হচ্ছে, এবং এসব ধানে কিন্তু চারাও গজাচ্ছে। চারাও গজাচ্ছে ৩ দিন ৪ দিন আসলে খলায় থেকে এই ধানগুলো চারা গজাচ্ছে, তারা শুকাতে পারছেন না। যেমন গতকাল রোদ ছিল, আজকে যদি রোদ উঠতো তাহলে তারা শুকাতে পারতেন, কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি চলমান, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর যদি ক্ষতির যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন, সেটা হচ্ছে জেলায় এখন পর্যন্ত ১০,০০০ হেক্টর জমির ধান কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইটনা উপজেলায়। এই জেলায় আসলে এই সরকারিভাবে সংগ্রহ করা হবে ১৮,৩৩০ মেট্রিক টন ধান, আর এই জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ লক্ষ মেট্রিক টন ধান। সাথেই কিশোরগঞ্জের হাওড় অঞ্চল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো তথ্য পেলে সেটিও আমরা জানাবো আপনার মাধ্যমে। নিশ্চয়ই রোকেল, ধন্যবাদ। কিশোরগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রোকেল। এবার হবিগঞ্জের খবর জানবো। আমাদের সাথে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, আজকের আবহাওয়া কেমন জানাবেন, আর একই সাথে জলাবদ্ধতায় কৃষকরা কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছে, পাশাপাশি ধান সংগ্রহ কার্যক্রম নিয়েও আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? একটু বলেন এই সাথী। ধন্যবাদ আপনাকে। আমি আছি, আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি বিস্তীর্ণ হাওর। এখানে আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি ধানের খোলা ছিল, সেটি কিন্তু গত রাতের বৃষ্টিতে ইতিমধ্যেই আংশিক তলিয়ে গেছে। এর ফলে ধানের খোলায় যে ধান ছিল কৃষকের, সেটি এখানে নষ্ট হচ্ছে, পাশাপাশি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এরই সাথে এখানে রাখা ধানে কিন্তু চারা গজাচ্ছে। এর ফলে কৃষকদের যে বাড়তি একটি কষ্ট,
সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। একটি জিনিস বলে রাখা প্রয়োজন যে হবিগঞ্জ জেলায় এই বছর অর্থাৎ বোরো মৌসুমে 1,23,644 হেক্টর কৃষি জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। টানা বৃষ্টিপাতের কারণে এরই মাঝে 11,537 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এর ফলে কিন্তু প্রায় 20,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আরেকটি বিষয় বলা প্রয়োজন যে গতকাল থেকে হবিগঞ্জ সহ 6টি জেলায় সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তবে কৃষকরা যেটি বলছেন, রোদের অভাবে ধানের খোলা এবং বিভিন্ন রাস্তায় স্তূপ করে রাখা তাদের যে ধান, সেগুলো শুকাতে না পেরে কিন্তু তারা কষ্ট পেতে হচ্ছে। পাশাপাশি আর্দ্রতার মান সরকারি নিয়ম অনুযায়ী যেহেতু 14% হতে হবে, সেক্ষেত্রে ধান শুকাতে না পারলে তারা কিন্তু সরকারকে ধান সরবরাহ করতে পারছেন না। পাশাপাশি তারা বলছেন যাতে তারা সুষ্ঠুভাবে ধান সরকারকে দিতে পারেন সেই ব্যবস্থা যাতে প্রশাসন করে দেয়। এখানে একটি অভিযোগ করেছেন তারা, নতুন করে আবেদন করতে গিয়ে অ্যাপসের মাধ্যমে তাদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে ওটিপি কোড যেটি ফোনে যায় সেটি পেতে তাদের অনেক সময় লেট হয়। সব মিলিয়ে কৃষকরা বলছেন তাদের ক্ষতি পূরণে যাতে সরকার এগিয়ে আসে এবং তাদেরকে যাতে সহযোগিতা করে। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ সনি। উন্নতি হচ্ছে না হাওরের পরিস্থিতির, উল্টো ওই অঞ্চলের প্রায় সব নদ নদীর পানি বাড়ছে, আরও আছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। ফলে পরিস্থিতি আরও নাজুকের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন হাওরের কৃষককে আগাম সতর্ক না করা এবং দ্রুত ফসল তোলার আধুনিক ব্যবস্থা না করা গেলে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব নয়। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে সম্প্রতি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে হাওর এলাকায়। এরই মধ্যে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ধানও। ধান কাটতে না পারায় সবই নষ্ট হচ্ছে পানির নিচে, আর যেসব ধান কাটা হয়েছে পানি উঠে এবং বৃষ্টির প্রভাবে তাও নষ্ট। এই অবস্থায় দিশেহারা কৃষকের অপেক্ষা বৃষ্টি ও বন্যার পানি কমা নিয়ে। কিন্তু এ বিষয়ে এখনই কোনো সুখবর নেই, বরং ভারী বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন, যাতে আরও নাজুক হতে পারে পরিস্থিতি। বৃষ্টিপাতটা যত বাড়বে বৃষ্টির হতে পরিস্থিতি একটা খারাপের দিকেই যাবে। তখন আমরা যেটা দেখছি এখন পর্যন্ত আমাদের যে পূর্বাভাস, সেটা দেখা যায় আগামী 3-4 দিন উত্তর পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের ইয়েটা বেশি থাকবে। হাওর এলাকায় প্রায় সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এখনো, যা আরও বাড়ছে। তাই সামনে এই ঝুঁকি আরও বাড়বে বলে শঙ্কা বন্যা পূর্বাভাস কেন্দ্রেরও। নতুন করে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ম্যাক্সিমাম নদী বলতে গেলে প্রায় সকল নদীরই পানি বৃদ্ধি পাচ্ছে, গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। কালনী কুশিয়ারাতে যদি বিপদসীমা অতিক্রম করে সেক্ষেত্রে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও 1 সপ্তাহের মতো লাগবে পানি বিপদসীমার নিচে নামার জন্য, কেননা খুবই ধীর গতিতে পানিগুলো নামছে। কিন্তু যদি বৃষ্টি চলমান থাকে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন হাওরে কৃষকদের আগাম সতর্কতা এবং দ্রুত ফসল ঘরে তোলার ব্যবস্থাপনা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সীমাহীন। এখানে মুহূর্তের মধ্যে কয়েক হাজার হেক্টর জমির ধান কেটে ফেলা যায় মেকানিক্যাল ওয়েতে। কাজে সেই যান্ত্রিক যে আমাদের সমস্যাগুলো রয়ে গেছে সেগুলোও কিন্তু সমাধান করতে হবে। এটা কিন্তু নতুন একটা ডাইমেনশন আমরা তৈরি করতে পারি, যে অতি দ্রুত সময় আমরা ইভেন সাবমার্জিবল সিচুয়েশনের মধ্যেও আমরা ধানগুলো কেটে নিয়ে আসতে পারি। হাওরে ফসল হারিয়ে নিঃস্ব হয়েছে বহু কৃষক পরিবার। ক্ষতি সইতে না পেরে ঘটেছে কৃষকের মৃত্যুর ঘটনাও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। টেকনাফ উপকূলের জেলেদের কাছে আতঙ্কের আরেক নাম আরাকান আর্মি। গেল 1.5 বছরে রাখাইন রাজ্যের এই শাসক গোষ্ঠীর হাতে আটক হয়েছে 385 জন বাংলাদেশি জেলে। এর মধ্যে 210 জন বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য বাহিনীর মধ্যস্থতায় ফেরত এলেও বাকিদের ভাগ্য অজানা। সাগরের নীল জলরাশির সাথে জেলেদের মিতালি, নাফ নদীর মোহনা এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ শিকার করেই চলে যাদের জীবন জীবিকা, পরিবার পরিজন। তবে এই জেলেদের জীবিকা এখন হুমকির মুখে। রাখাইন রাজ্যের 271 কিলোমিটার এলাকার দখল আরাকান আর্মির হাতে যাওয়ার পর হরহামেশাই ঘটছে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা। গত 16 মাসে 385 জেলে অপহরণের শিকার হয়েছেন। সরকারের বিভিন্ন বাহিনীর মধ্যস্থতায় 210 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনও আটক 175 জন জেলে, করা হয় নির্যাতন।
রাখাইন রাজ্য থেকে টেকনাফকে আলাদা করেছে নাফ নদী। মাছ শিকারের সময় কোনো সীমানা বয়া না থাকায় ভুল করে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়লেই অপহরণ করা হচ্ছে, জানালেন জেলেরা। সীমান্তের মধ্যে মাছ মারতে গেলে আর্মিরা আসা বাংলাদেশের সীমান্ত থেকে ধরে নিয়ে যায়। এটা কি বাংলাদেশের, এটা কি বার্মার, এটা কোনো মার্কিং নাই, মাঝখান থেকে কোনো বয়া সিস্টেম নাই বা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা মানে মার্ক নাই। নাফ নদীতে ড্রেজিং করে বিকল্প চ্যানেল ও সীমানা শনাক্তকরণ বয়া বসানোর দাবি দ্বীপের বাসিন্দাদের। এখানে দুইটা ওয়ে, একটা হচ্ছে আমাদের নদীটাকে ড্রেজিং করে বিকল্প একটা চ্যানেল তৈরি করে দেওয়া, আর একটা এই আমাদের যে নাফ নদীর একটা বর্ডার লাইন আছে, এই বর্ডার লাইনকে কিছু বয়া দ্বারা চিহ্নিত করে দেওয়া। আমরা সরকার পক্ষ থেকে যদি আমাদেরকে সীমানাটা যদি মানে পার্থক্য করে দেয়, আমরা সীমানা যেহেতু খরচ না করতে পারি, এখন তো আমাদের সীমানার মধ্যে জাল মারলেও ওইখানে পানির মধ্যে পানি চলাচলের মধ্যে চলে যায়। সাগরের সীমানা নির্ধারণে নানা সীমাবদ্ধতা থাকার কথা জানালো বিজিবি। আমাদের বাংলাদেশের সীমানায় বিশেষ করে নদী সীমান্তের মধ্যে যদি কোনো জেলে যদি আমাদের সীমানার মধ্যে থাকে, তাকে ধরে নিয়ে যাওয়ার কোনো সাহস কারো নাই। বিজিবি সীমাবদ্ধতা হচ্ছে আমরা সাগরে আমাদের দায়িত্ব নাই, সুতরাং সাগরে আমরা দায়িত্ব পালন করতে পারি না, আমাদের সেই সক্ষমতাও নাই। আর কোস্টগার্ড জেলেদের নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে। সরকারের উচ্চতর মহলে কথা বলে সীমানা বয়ার ব্যবস্থা করার আশ্বাস জেলা প্রশাসকের। ইন্টারন্যাশনাল বাউন্ডারি রেগুলার যেহেতু ইস্যু, সেখানে বিজিবি, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা উদ্যোগ নিব বিষয়টা বয়া দেয়া, যাতে তারা এরিয়াটা ডিমার্কেশন করতে পারে। মাছ শিকারে যাওয়া জেলেদেরও সতর্ক থাকার অনুরোধ তার। ডিবিসি। গাইবান্ধায় গ্রাহকের সঞ্চয়ের প্রায় $1.5 কোটি টাকা নিয়ে রাতারাতি লাপাত্তা তিশা ফাউন্ডেশন নামের একটি কথিত এনজিও। শহরতলি ডিবি রোডের সুখ শান্তির বাজার এলাকায় তাদের অফিসে ঝুলছে তালা। গা ঢাকা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। উচ্চ মুনাফা ও সহজ শর্তে ঋণের প্রলোভনে পড়ে বিপাকে অর্ধশত ব্যবসায়ী। গাইবান্ধা শহরতলির সুখশান্তির বাজার এলাকার এই ভবনে একসময় ছিল জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস। গেল 22 এপ্রিল ভবনের 3 তলায় কার্যক্রম শুরু করে তিশা ফাউন্ডেশন। গ্রাহক জোগাড় করতে চটকদার সুবিধা আর মন ভোলানো কথার জাল বিছায় সংস্থাটি। 20,000 টাকা সঞ্চয়ে 2 লাখ এবং 1 লাখ টাকা সঞ্চয়ে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দেয় সংস্থাটির কর্মকর্তারা। সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় ফাঁদে পড়েন সদর উপজেলার অর্ধশতাধিক ব্যবসায়ী। মাত্র 7 দিনেই জমা দেন অন্তত $1.5 কোটি টাকা। ঋণ বিতরণের কথা ছিল 29 এপ্রিল। তার আগেই অফিসে তালা ঝুলিয়ে সটকে পড়েন কর্মকর্তা কর্মচারীরা। আমি এই এনজিওতে ফর্ম করছি 50,000 টাকা দিয়ে, আমাকে হলে 5 লাখ টাকা দিবে ওনারা। আসার পরে এই সফটওয়্যার পাল্লাতে করছি। আর এখান থেকে অনেকজনেরই টাকা নিচ্ছে, প্রায় অনেকে তো অজানা, অনেকে এখনো জানাই নাই। টাকা ফেরত পেতে থানায় অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগীরা। এই পৌরসভার মধ্যে তিশা ফাউন্ডেশন নামে একটা এনজিও কাজ করত। হঠাৎ করে সেই ফাউন্ডেশনের লোকজন উধাও হয়ে গেছে, এরকম একটা সংবাদ পেয়েছি। এই সংবাদের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করেছি। এখন বাড়িটা বর্তমানে তালাবদ্ধ, সবাই পলাতক আছে। অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল ফোনে ওই এনজিওর ব্রাঞ্চ ম্যানেজারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় ফোনটি। ডিবিসি নিউজ ডেস্ক। সাভারে চামড়া শিল্প স্থানান্তরের প্রায় 1 দশক হতে চললেও এখনও চালু হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, মেলেনি বৈশ্বিক সনদ। আর এতে বিদেশের বাজারে মিলছে না চামড়ার কাঙ্ক্ষিত দাম। এর মধ্যে প্রক্রিয়াজাতকরণের উপকরণের দাম বৃদ্ধি এই খাতকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, নজিরবিহীন অব্যবস্থাপনায় সম্ভাবনাময় শিল্প অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না। বড় অপচয় ঠেকাতে কোরবানির আগেই সরকারকে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার তাগিদ তাদের। দূষণমুক্ত পরিবেশ আর আধুনিকায়নের আশায় 2017 সালে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয়। কিন্তু প্রায় 10 বছর পরও পুরোপুরি সচল হয়নি সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। ফলে বৈশ্বিক মান অনুযায়ী বর্জ্য শোধন না হওয়ায় মিলছে না আন্তর্জাতিক LWG সনদ। এতে বিদেশি নামি দামি ব্র্যান্ডগুলো মুখ ফিরিয়ে নেয় বিশ্ববাজারে পানির দরে বিক্রি করতে হচ্ছে দেশের উন্নত মানের চামড়া। শুধু তাই নয়, দেশি চামড়া অবিকৃত থেকে গেলেও বিদেশি ক্রেতার চাহিদা মেটাতে উল্টো আমদানি করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে সিইটিপি নির্মাণ ও পরিচালনা নিয়ে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা নজিরবিহীন। সিইটিপি আমরা
সমাধান করতে পারলাম না, এটা তো এই সেক্টরের জন্য বিস্ফোরক। এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে কিভাবে একটা ভালো উদ্যোগের সমাধান আমরা করতে পারি নাই, কোন কারণে। সিইটিপি সংকটের মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে রাসায়নিক দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বিশেষ করে চামড়া প্রক্রিয়াজাতকরণের অপরিহার্য উপকরণ সোডার দাম 1 মাসের ব্যবধানে কেজিতে 30 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 230 টাকায়। কেমিক্যালের দামটা ভেরি হাই। বাংলা সোডা যেটা ডলে দেওয়ার আগেই লাগে, এই সোডা পার কেজি 30 টাকা ছিল, ইদানিং এটা আপনার 250 টাকা হয়েছে 1 মাসের ভিতরে। দ্যাট ইজ, আমি মনে করি যে এটা যুদ্ধ সব কিছু নিয়ে। দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাতকে বাঁচাতে বিগত সরকারের ভুলের পুনরাবৃত্তি না করে এখনই কার্যকর ও সাহসী পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। দ্রুততার সাথে পদক্ষেপ, কমিটি হোক, রিভিউ হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ হোক, এটা নেওয়া দরকার। দ্বিতীয় হলো যে একটা রিভিউ করা দরকার। নতুন করে এই সেক্টরকে যদি আগায় নিতে চাই, তাহলে এই জায়গাটাতে আমাদের অ্যাডভান্সমেন্টের দরকার আছে কিনা। আসন্ন কোরবানির ঈদের আগেই চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে নতুন নীতিমালা ও বাজার তদারকি নিশ্চিত করা না গেলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে সম্ভাবনাময় এ শিল্প। টাইমলাইন ঘোষণা করা সরকার পারে কিনা যে আমরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মহানগরীর 1.25 কোটি মানুষের পয় নিষ্কাশন আর পলিথিনের স্তূপে রুদ্ধ হয়ে আছে কর্ণফুলী। কঠিন বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ, যা সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে। বিষাক্ত বর্জ্যের প্রভাবে নদীটি এখন মাছের জন্য মৃত্যুপুরী। এমন করুণ দশার পিছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি লুসাইকন্যা থেকে নেমে আসা যে কর্ণফুলী চট্টগ্রামকে আগলে রেখেছে, আজ সেই নদী ধুঁকছে মানুষের তৈরি বর্জ্যের ভারে। নগরের চাকতাই খালসহ অসংখ্য নালা দিয়ে প্রতিদিন কয়েক হাজার টন কঠিন ও তরল বর্জ্য এসে মিশছে এই নদীতে। সিটি কর্পোরেশন মাত্র 40 ভাগ বর্জ্য অপসারণ করতে পারলেও বাকি 60 ভাগেরই শেষ ঠিকানা এই কর্ণফুলী। বিষাক্ত বর্জ্যের কারণে মরছে মাছ। গবেষকরা বলছেন এরই মধ্যে হারিয়ে গেছে অন্তত 35 প্রজাতির দেশীয় মাছ। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। কর্ণফুলীতে যে মাছগুলো আপনি পেতেন, সেগুলো কি পাচ্ছেন এখন? আর পাচ্ছেন না। অনেক প্রজাতির মাছ কিন্তু হারিয়ে গেছে। মাছের যে ব্রিডিং গ্রাউন্ড আপনার, সেটা পোনা ছাড়বার জন্য যে উপযুক্ত হবে, সেটা তো নাই। অনেকগুলো মাছ আছে নদীর এবং জলজ পরিবেশের তলদেশ থেকে, জলাশয়ের তলদেশ থেকে খাদ্য গ্রহণ করে, সেগুলো পলিথিন ছাড়া কিছুই নাই। এই অবস্থার জন্য অপরিকল্পিত নগরায়ন আর সুয়ারেজ সিস্টেমের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান যেন কেবলই রুটিন মাফিক দায়সারা কাজ, এমন অভিযোগ গবেষকদের। এখানে পানির মানমাত্রা অনেক নিম্ন, এখানে সেডিমেন্টেশন অনেক বেশি, এখানে নাব্যতা কম বলে জলোচ্ছ্বাসে নদীর উপরিভাগ শহরের তুলনায় উঁচু হয়ে যায়। যেসব যন্ত্রপাতি আছে এগুলো অকেজো কিংবা অন্য প্রকার, এবং যারা দায়িত্বে আছে তারা পরিবেশকে লালন করে না। এদিকে কর্ণফুলীর দূষণ রক্ষায় কঠোর পদক্ষেপের কথা বলছে প্রশাসন। ফ্যামিলি ওয়েস্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যা আছে, সেগুলো যেন সেখানে না ফেলতে পারে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে এবং সংশ্লিষ্টদের আমি বলবো তারাও এর বিষয়ে সোচ্চার হবে। তবে কেবল আশ্বাস নয়, কর্ণফুলীর বোবাকান্না থামিয়ে দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড সচল রাখতে এই নদীকে তার পুরনো যৌবন ফিরিয়ে দেয়াই এখন সময়ের দাবি, এমন মত সংশ্লিষ্টদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। টাঙ্গাইলের মির্জাপুরে কয়েকটি ইটভাটার বিষাক্ত গ্যাসে 10,000 একর জমির আধা পাকা ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 5 কোটি টাকা। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিপূরণের পাশাপাশি দাবি উঠেছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ফসলি জমি ও আবাসিক এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা। অনিয়ন্ত্রিত এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রতি বছর নষ্ট হয় কৃষকের স্বপ্নের ফসল। তবে এবছর ক্ষতির পরিমাণ অসহনীয়, যার ভুক্তভোগী কোটবহরিয়া, বহরিয়া চরপাড়া, বুধিরপাড়া, মন্দিরাপাড়া, সরিষা দায়েড ও ভাওড়া গ্রামের শত শত কৃষক।
অভিযোগ, এফবিসি, আরইউবি, সান, হাতি এবং এনএসটি ব্রিক্স থেকে নির্গত বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে অন্তত 10,000 একর জমির ধান। কালো ধোঁয়ায় সব পুড়ে গেছে। এখানে যে কাইটা নিয়ে গরু খাওয়ামো, গরু খাইব না, সব পুড়ে গেছে। এক মন ধান নিয়ে মনে করেন বহু বাচ্চা নিয়ে মনে করেন আমরা খামো। সরকারের কাছে একটা আবেদন, মনে করেন এই খোলা বন্ধ করুক। ফসলি জমি অনাবাদি করে মাটি কেনার জন্যই প্রতি বছর ফসল নষ্ট করার অভিযোগ কৃষকের। বিষাক্ত ধোঁয়া গেলে কারণে আমার এই 4-5টা গ্রামের মোটামুটি কমপক্ষে হাজার হাজার কৃষক আজকে অসহায় হয়ে পড়েছেন। প্রত্যেকটা কৃষক হাহাকারের মধ্যে পড়ে গেছে। সারা বছরে কৃষকরা এই একটা সিজনের জন্য অপেক্ষা করে। অনুমোদন নেই কোনো ইটভাটার। আদালতে রিটের মাধ্যমে চালানো হচ্ছে কার্যক্রম। ধানের ক্ষতির জন্য দায় স্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি না মালিক পক্ষ। ভাটার আগুনে পড়ছে রিটের মাধ্যমে। ছাড়পত্র আসছিল, বর্তমানে ছাড়পত্র নাই, কোনো বাড়াই নেই, খালি আমার ডাবল কথা না, বিদ্যুৎ এভাবে কথা বলতে পারবো। আমরা কোনো বলতে পারবো না, ওরা সম্মতি আছে, ওরা কি বলে না বলে ওরা ওইখান থেকে বলতে পারবো। আমরা বলতে পারবো, আমরা যেহেতু যাইনি। একমাত্র ভাই যা কিছু আছে সবকিছু কোম্পানি বলতে পারবো, আমি কোনো কিছু বলতে পারবো। আইন অমান্য করে ইটভাটা তৈরির ছাড়পত্রের বিষয়ে জানা নেই কৃষি কর্মকর্তার। আমরা তালিকা করতেছি, পর্যাপ্ত প্রণোদনা আসে, এই প্রণোদনাগুলো আমরা চাবো যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। আমি এখানে কোনো ইটভাটার কোনো প্রত্যয়ন আমি আসার পরে এখানে কোনো প্রত্যয়ন আমি দিইনি। ক্ষতিপূরণের পাশাপাশি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্তরা। তদন্তের আশ্বাস ইউএনওর। বেশ বড় একটা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। আমাদের উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। ফসল ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার কার্যক্রম স্থায়ী বন্ধে সরকারি দপ্তরগুলোর সমন্বিত পদক্ষেপ চান স্থানীয়রা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। সক্ষমতা আছে, তারপরও হাম আক্রান্তদের চিকিৎসায় নতুন আইসোলেশন ইউনিটের বাড়তি দায়িত্ব না নিতে রোগী ভর্তির সংখ্যা কম দেখানো হচ্ছে। এমন অভিযোগ ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিশু ওয়ার্ডেই ভিতরে আইসোলেশন ইউনিট খোলায় ঝুঁকিতে অন্য রোগীরাও। এ নিয়ে ক্ষোভ বাড়ছে রোগীর স্বজনদের মাঝে। গেল মাস থেকে ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে ভিড় শুরু হয় হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের। এপ্রিলে ভর্তি হয় 236 শিশু, মৃত্যু হয় 5 জনের। চলতি মে মাসের প্রথম 2 দিনেই ভর্তি হয়েছে 22 শিশু, এমন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তবে সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। 43 জন শিশু ভর্তি আছে হামের উপসর্গ নিয়ে। ভর্তি রোগীর সংখ্যা কম দেখানোর কারণ জানতে চেয়ে সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের। হামের রোগী এখন বর্তমানে অনেক বেশি, যার জন্য হচ্ছে আগে 2টা রুম ছিল আইসোলেশন কেয়ার এর জন্য, কিন্তু এখন হচ্ছে আরও একটা রুম বৃদ্ধি করা হয়েছে। রোগীর পরিমাণ আগের থেকে তুলনামূলক অনেক বেশি হয়ে গেছে হাম রোগী। রোগীর স্বজনদের অভিযোগ, হাম আক্রান্ত চিকিৎসায় নতুন আইসোলেশন ইউনিটের বাড়তি দায়িত্ব না নিতেই ভর্তি রোগীর সংখ্যা কম দেখানো হচ্ছে। পাশাপাশি শিশু ওয়ার্ডের মধ্যেই আইসোলেশন ইউনিট খোলায় অন্য শিশুরাও ঝুঁকিতে। যত হাম রোগীগুলো আছে সেগুলো ঢুকে তারা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এক রুমের মধ্যে এক বেডের পাশাপাশি তারা হচ্ছে জায়গা দিচ্ছে। এতে করে আমার বাচ্চাও এফেক্টেড হচ্ছে। হামের বাচ্চাদের জন্য কোনো ভালো একটা পরিবেশ নাই, ভালো একটা রুম নাই। প্রত্যেকটা বেডে 3 থেকে 4 জন করে রুগী, 3 জন রুগী এভাবে যদি দেয় আমাদের বাচ্চারা সুস্থ কিভাবে হবে? হাম রোগের আক্রান্ত রুগীদের এনে যদি স্বাভাবিক বাচ্চাদের পাশে রাখে তাহলে মনে করেন যে ওই বাচ্চারাও তো আক্রান্ত হতে পারে। দ্রুত নতুন আইসোলেশন ইউনিট চালুর আশ্বাস হাসপাতালের তত্ত্বাবধায়কের। গত 24 ঘন্টা 48 ঘন্টায় কিছু হামের রোগী একটু বেশি বাড়তেছে। এতদিন আমাদের এখানে 20 জন 22 জনের পরিমাণ ভর্তি ছিল। এই যে বাড়তি রোগীর চাপ, এদেরকে কিভাবে তাদের বেড সংকলন করা যায় এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতেছি। সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 279 জন শিশু। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে আগের তুলনায় কিছুটা কমেছে হামের প্রাদুর্ভাব। অনেক শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম জহির। জহির, বান্দরবান, ভোলা সহ বিভিন্ন জেলা এখনও কিন্তু হামের প্রাদুর্ভাব যদি বলে যে সেই ঝুঁকিটা কিন্তু উচ্চ ঝুঁকিতে আছে, কিন্তু এর মাঝে যে সুখবর যে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু সেই রেশিওটা কমতে শুরু করেছে। তো এখন পর্যন্ত হাসপাতালে কতজন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসকরা বা কী পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি টিকা কার্যক্রম নিয়েও জানাবেন।
সাথী, আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে জেলাবাসী, কারণ গত 2 মাসের যে প্রাদুর্ভাব বেড়েছিল হাম নিয়ে, সেটি কিন্তু গত 1 সপ্তাহ থেকে আজকের যদি চিত্র বলতে চাই, সেটি কিন্তু হচ্ছে যে গত 24 ঘন্টায় 9 জন রোগী কিন্তু এই হাম আক্রান্ত হয়ে বা হাম সন্দেহে তারা কিন্তু ভর্তি হয়েছে, এবং এই তারই বিপরীতে কিন্তু 15 জনকে তারা কিন্তু ছাড়পত্র দিয়েছেন বলে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা এই হসপিটালে এখন কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আছে, আমরা সেই হসপিটালে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাম আক্রান্ত যে সন্দেহভাজন যে রোগীগুলো আছে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। এই চিকিৎসা মূলত তারা কিন্তু হচ্ছে যে নীতি আছেন। সেক্ষেত্রে আমরা আপনাকে একটু দেখাতে চাই, আপনার একটু বলতে চাই যে এখানে যারা রোগী আছেন, রোগীর স্বজনরা আছে, তারা কি ধরনের সমস্যা আছেন বা কি ধরনের সুস্থিত আছেন সে বিষয়ে একটু জানতে চাই। আপনি তো এখানে চিকিৎসা নিচ্ছেন, মূলত কেন এখানে আসছেন আর কি অবস্থা একটু বলবেন? রোগীর অবস্থায় যে হাম হয়েছে, ঠান্ডা, আর সুস্থ করার জন্য এসেছি। তো যত দ্রুত চিকিৎসা পাই যেন রোগীটা সুস্থ হয়, এ কারণে এসেছি। এই যে আপনারা তো এখানে আসছেন, এখন কি অবস্থা বাচ্চার? বাচ্চার অবস্থা খুব একটা ভালো না, ভিতরে ঠান্ডা, আবার বাচ্চা খেতে পারছে না, নিস্তেজ হয়ে গেছে বাচ্চাটা এখন। আমরা একটু এখানে যিনি ডক্টর আছেন, যিনি দায়িত্বরত ডক্টর আছেন, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, তারা কি ধরনের চিকিৎসা দিচ্ছেন এবং কি ধরনের সমস্যায় আছেন। আপনারা তো এখানে চিকিৎসা দিচ্ছেন, মূলত এই চিকিৎসাতে রোগীরা সন্তুষ্ট কিনা, এখন প্রাদুর্ভাবটা বাড়ছে না কমছে, একটু যদি বলতেন। এটা খুবই খুশির খবর আলহামদুলিল্লাহ যে প্রাদুর্ভাবটা গত 1 সপ্তাহ থেকে কিছুটা কমের দিকে আছে। গত পরশুদিন 13 জন নতুন রোগী ভর্তি হয়েছে, ছাড়পত্র পেয়েছে 15-র অধিক, আর গতকালকে 7 জন রোগী ভর্তি হয়েছে। এখন ভর্তি রোগী আছে 43 জন, আমাদের 2টা আইসোলেশন ইউনিট মিলে। আগে যেখানে 70-এর অধিক রোগী সবসময় ভর্তি থাকছিল, সে তুলনায় এখন রোগীর সংখ্যা কিছুটা কম মনে হচ্ছে। এই যে রোগী কমার পিছনে কারণটা কি বলে মনে হয় এখন, বা বাড়ছিল এটাও তো একটা কারণ ছিল, এখন কমার কারণটা কি বলে মনে হয়? কমার কারণ হলো আমাদের এই যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটা শুরু হলো প্রায় 1 মাসের অধিক সময় আগে। 6 মাস থেকে শিশুরা ভ্যাকসিন পাওয়ার কারণে প্রথম ডোজটা পাওয়ার আমরা জানি যে 28 দিন পর থেকে ইমিউনিটিটা তৈরি হওয়া শুরু হয়। অনেক রোগী প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পরেও হামে আক্রান্ত হয়েছে, যেহেতু তারা তখনও অ্যান্টিবডি গ্রো করতে পারে নাই। তো এখন 1 মাস পার হয়ে যাওয়ার পর থেকেই সম্ভবত এই বাচ্চাগুলো অ্যান্টিবডি গ্রো করার কারণে প্রাদুর্ভাবটা আস্তে আস্তে কমে আসছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টরের কাছে শুনছিলাম যে এই হসপিটালে কিন্তু অনেকখানি হামের প্রাদুর্ভাবটা কমে আসছে। আপনাকে একটু তথ্য দিতে চাই, এই চাঁপাইনবাবগঞ্জে 5 এপ্রিল থেকে কিন্তু টিকা কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত 1,89,000 টিকা কার্যক্রম শেষ করতে পেরেছে কিন্তু কর্তৃপক্ষ। লক্ষ্যমাত্রা কিন্তু 2,01,097 জনকে তারা কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই ছিল সর্বশেষ তথ্য। সাথী আমার কাছে। ধন্যবাদ জহির। সংযোগ সড়কের অভাবে ব্যবহার অনুপযোগী নরসিংদী মনোহরদী গাজীপুরের কাপাসিয়া সেতু, অথচ 2 বছর আগে শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ। এতে নষ্ট হচ্ছে সরকারি অর্থ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করছে শিক্ষার্থী সহ নানা বয়সীরা। অসুস্থদের নিয়ে পড়তে হয় চরম দুর্ভোগে। 2022 সালের পুরাতন ব্রহ্মপুত্র নদের নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কাপাসিয়ার মধ্যে সংযোগ স্থাপনে নির্মাণ শুরু হয় সেতুর। প্রকল্পের মেয়াদ শেষ হয় 2024 সালে। নির্মাণে ব্যয় হয় 10 কোটি টাকা। যদিও সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করা যাচ্ছে না সেতুটি। এতে একদিকে নষ্ট হচ্ছে সরকারি অর্থ, অন্যদিকে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। নৌকাতে আসা যাওয়া করার নাগে এরপর আমার নিজের ভয় করে, আর এমনি এটা তো বহু দিন যাবৎ সরকারের কোটি কোটি টাকা নষ্ট করে ফেলা হয়। নৌকা ছাড়া কোনো বন্দোবস্ত নাই। এই ব্রিজের লেগে আঙ্গর ইমার্জির দরকার, আঙ্গরও ভীষণ অসুবিধা হইতেছে যাওয়া আসা। সংযোগ সড়কের অভাবে নৌকা দিয়েই পারাপার হতে হচ্ছে স্থানীয়দের, ফলে অনেক সময় ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন অনেকেই। নৌকাটা আই 10 টাকা দিয়ে আন লাগে, আমরা বইরা মানুষ উঠতাই না, নামতারি না। এদেরকে জিজ্ঞাসা করলে এরা বলতেছে কয় কিছুদিন ভিতরে হয়ে যাবে, মাস 2-3 মাস হয়ে যাবে, কিন্তু তারা কিছু করে না এখনো পর্যন্ত। কর্তৃপক্ষ বলছে সেতু সংযোগ সড়ক নির্মাণের নকশা চূড়ান্ত না হওয়ায় শেষ হয়নি কাজ। অ্যাপ্রোচের সড়কটা কিভাবে নির্মাণ হবে এটা এখন পর্যন্ত ফাইনাল হয় নাই, তবে ইতিমধ্যে এটা রিভিশনের জন্য প্রস্তাব গেছে। এই রিভিশনের প্রস্তাবটা যদি পাস হয় ইনশাআল্লাহ এটা খুব দ্রুত সমাপ্ত করা সম্ভব। কাজ শেষে শিগগিরই পূর্ণতা পাবে সেতুটি, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। জামালপুরে জন ও মানবহীন ফসলের মাঠে পড়ে আছে 2.25 কোটি টাকা মূল্যের 2টি সেতু।
চরাঞ্চলে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় ব্রিজ দুটি জনসাধারণের কোনো কাজে আসছে না। তবে দ্রুতই রাস্তা নির্মাণ করে সেতু দুটি চলাচল উপযোগী করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ঘুইনচারচর এলাকায় প্রায় 2 কোটি 27 লাখ টাকা ব্যয়ে 2 গার্ডার সেতু নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তবে সেতু দুটির সংযোগ সড়ক না থাকায় পাশের রাস্তা দিয়েই চলাচল করছে মানুষ ও যানবাহন। বর্ষায় এই চরাঞ্চলে যেতে যমুনার শাখা নদী নৌকায় পাড়ি দিয়ে যেতে হয় কুলপাল ঘাটে। কয়েক যুগ ধরে স্থানীয়রা জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট থেকে কুলপাল ঘাট পর্যন্ত একটি সেতুর দাবি জানিয়ে আসছিল। গুরুত্বপূর্ণ এমন স্থানে সেতু তৈরি না করে গুরুত্বহীন ফসলের মাঠে সেতু নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। সরকারের এটা মনে করেন যে কয়েকটা খরচা হয়েছে, সরকার এটা পুরাই বৃথায়। অযথা ক্ষেতের ভিতরে ব্রিজের কোনো দেওয়ার কোনো মূল্যই নাই। রাস্তায় যদি নিচে থাকে তাহলে ব্রিজ দিয়ে তো ওইরকম ভাবে কোনো কাজ হবে না আমাদের। পুরাতন ঘাটের ওই গোদারা ঘাটের ওই ব্রিজটার প্রয়োজন হইল আগে, ওই ব্রিজটা হইলে এই রাস্তাটা প্রবল হবো, এই ব্রিজটা আগের কার্যকারী হবো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানালেন, ব্রিজ দুটি সচল করার জন্য সড়ক নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। পায়ে হাঁটার পথ থাকলেও আসলে ওইভাবে চলাচলের মতো কোনো রাস্তা ছিল না, সেটাও আমরা এবার প্রকল্প দিয়েছি। এক্সটেনশনের বিষয়টা হচ্ছে অধিদপ্তরে দেওয়া হয়েছে, সেটা আমরা পাওয়ার সাথে সাথে আপনারা এটা জানতে পারবো। আসলে গুরুত্বহীন সেতু দুটি ব্যবহার উপযোগী করে তুলতে দ্রুতই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।